গুড মর্নিং স্টুডেন্ট। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে যদি বেসিক কনসেপ্ট বা যদি মূল ধারণা না থাকে, তাহলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে রসায়ন পড়া জটিল হয়ে যায়। আমি এই অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। বিজ্ঞানী রেলেমি এই প্রকৃতিজাত উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিজ্জ উপাদান, প্রাণীজ উপাদান এবং খনিজ উপাদান। পরবর্তীকালে দেখা গেল যে উদ্ভিদ এবং প্রাণী এই দুটি যে সকল উপাদান দিয়ে গঠিত, সেগুলো প্রায় একই। তাই বিজ্ঞানীরা এই প্রাকৃতিক উপাদানকে দুটি ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে জৈব উপাদান বা জৈব বস্তু, এবং 2 নম্বর হচ্ছে অজৈব বস্তু। এই জৈব বস্তু বা জীবজ অণু, তোমরা জীবন বিজ্ঞানে পড়েছ কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে একটি জীবজ অণু বা বায়োমলিকুল। বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি এই মতবাদটি প্রচলন করেন যে এই সকল জীবজ অণুগুলো সাধারণত অজৈব যৌগ থেকে প্রস্তুত করা যায় না। এর ভিতরে এক প্রকার অন্তর্নিহিত শক্তি আছে। এই অন্তর্নিহিত শক্তি ছাড়া শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলোকে প্রস্তুত করা যায় না। কিন্তু এই ধারণাটি সর্বপ্রথম ভুল প্রমাণ করেন জার্মান বিজ্ঞানী ওহলার। খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওহলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ আবিষ্কার করেন। তিনি আকস্মিকভাবে অ্যামোনিয়াম সায়ানেট একে উত্তপ্ত করেন। উত্তপ্ত করে ইউরিয়া আবিষ্কার করেন। অ্যামোনিয়াম সায়ানেট বা অ্যামোনিয়াম আইসোসায়ানেটকে উত্তপ্ত করলে এটি পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হলো। তাহলে জৈব বস্তু বা বায়োমলিকুলগুলো অজৈব যৌগ থেকেও প্রস্তুত করা যায়। এবারে 2020 মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে কোন জৈব যৌগটি সর্বপ্রথম অজৈব যৌগ থেকে প্রস্তুত করা হয় এবং এটি কে আবিষ্কার করেন। তাহলে ইউরিয়া হচ্ছে একটি জৈব পদার্থ। এটি অজৈব পদার্থ অ্যামোনিয়াম সায়ানেট থেকে সর্বপ্রথম প্রস্তুত করা হয়। বিজ্ঞানী ওহলার 1828 খ্রিস্টাব্দে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন। পরবর্তীকালে বিজ্ঞানী কোলবে
কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেন। তারপরে বিজ্ঞানী বার্থেলোজ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে মিথেন গ্যাস প্রস্তুত করেন। তাহলে দেখা গেল যে জৈব বস্তু বা বায়োমলিকুলগুলো অজৈব যৌগ থেকেও প্রস্তুত করা যায়। জীবজ অণু বা বায়োমলিকুল এই যৌগগুলোকে বিজ্ঞানী ল্যাভুসিয়ার বিশ্লেষণ করে প্রমাণ করেন যে প্রতিটি জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। এই যে শর্করা, প্রোটিন, ফ্যাট, অ্যালকোহল, ডিএনএ, আরএনএ এগুলোর প্রতিটিতেই মূল উপাদান হিসাবে কার্বন আছে। এটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ল্যাভুসিয়ার। তাহলে কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলে। জৈব যৌগ বলতে কার্বন ঘটিত যৌগকে বোঝায়। জৈব রসায়ন বলতে কি বোঝো? বা জৈব রসায়ন কাকে বলে? বর্তমানে জৈব রসায়ন বলতে কার্বন যৌগের রসায়নকে বোঝায়। অর্থাৎ কার্বন যৌগের রসায়নকেই জৈব রসায়ন বলে। তাহলে জৈব যৌগ বলতে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, হরমোন, উৎসেচক, ভিটামিন এবং ডিএনএ, আরএনএ এবং জ্বালানি হিসাবে পেট্রোলিয়ামজাত দ্রব্য, কেরোসিন, ডিজেল, পেট্রোল, সিএনজি, এলপিজি এই সমস্তই হচ্ছে জৈব যৌগ। এবারে আমরা প্রথম কোয়েশ্চেন আলোচনা করছি, জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ বলতে কার্বনের অক্সাইড সমূহ, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বাইকার্বনেট যেমন সোডিয়াম বাইকার্বনেট, ধাতব সায়ানাইড যেমন পটাশিয়াম সায়ানাইড, সালফাইড, কার্বন ডাই সালফাইড, কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। এই কার্বন ঘটিত যৌগগুলি ছাড়া অপর যে সকল যৌগে ক্যাটিনেশন এবং সমবায়বতা এই দুটি ধর্ম দেখা যাবে, তাকেই জৈব যৌগ বলে। তাহলে কার্বনের অক্সাইড সমূহ, কার্বনেট, বাইকার্বনেট,
হাইড্রোজেন সায়ানাইড, ধাতব সায়ানাইড, সালফাইড বা ক্যালসিয়াম কার্বাইড, এই সমস্ত যৌগগুলো ছাড়া অপর যে সকল যৌগে ক্যাটিনেশন এবং সমবায়বতা এই দুটি ধর্ম দেখা দেবে, সেই সমস্ত যৌগগুলোকেই বলা হয় জৈব যৌগ। আমরা পরবর্তীতে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম নিয়ে আলোচনা করব। সুতরাং জৈব যৌগ মাত্রই কার্বনের যৌগ, কিন্তু কার্বনের যৌগ মাত্রই কার্বন জৈব যৌগ নয়। জৈব যৌগের মধ্যে হচ্ছে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এবং ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল, এগুলো সবই হচ্ছে জৈব যৌগ। এখন যদি বলা হয় জৈব যৌগ মাত্রই কার্বনের যৌগ, কিন্তু কার্বনের যৌগ মাত্রই জৈব যৌগ নয়, ব্যাখ্যা করা। তাহলে আমরা সংজ্ঞাতে জেনেছি যে কার্বনের অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, সালফাইড বা কার্বাইড, এই সকল যৌগগুলোতে বাদ দিয়ে বাকি যে সকল যৌগে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা দেবে তাদেরকে জৈব যৌগ বলে। এখানে কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম কার্বাইড, এগুলো সমস্তই হচ্ছে কার্বন ঘটিত যৌগ, কিন্তু এই যৌগগুলোতে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যায় না। তাই এই সমস্ত যৌগগুলো কার্বন ঘটিত হলেও জৈব যৌগ নয়। এবারে আমরা আলোচনা করব জৈব যৌগের বৈশিষ্ট্য কি। তো জৈব যৌগ মাত্রই কার্বন ঘটিত যৌগ, তাহলে 1 নম্বর পয়েন্ট যে জৈব যৌগে কার্বন থাকবে, কার্বন আবশ্যক। 2 নম্বর, জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ। 3 নম্বর, সমযোজী যৌগের বৈশিষ্ট্য হচ্ছে এরা জৈব দ্রাবকে দ্রাব্য কিন্তু জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য। 4 নম্বর, তড়িৎ অবিশ্লেষ্য, এরা জলীয় দ্রবণে আয়নিত হতে পারে না, তাই জন্য এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 5 নম্বর, জৈব যৌগ মাত্রই দাহ্য পদার্থ, কারণ জৈব যৌগ মাত্রই দাহ্য পদার্থ। 6 নম্বর, জৈব যৌগ মাত্রই ক্ষারীয় পদার্থ, কারণ জৈব যৌগ মাত্রই ক্ষারীয় পদার্থ। 7 নম্বর, জৈব যৌগ মাত্রই আম্লীয় পদার্থ, কারণ জৈব যৌগ মাত্রই আম্লীয় পদার্থ।
যে সকল পদার্থতে কার্বন থাকবে সেগুলি হচ্ছে দাহ্য পদার্থ। তাই জৈব যৌগ মাত্রই দাহ্য পদার্থ। 6 নম্বর, জৈব যৌগের ক্যাটিনেশন ও সমবয়বতা ধর্ম দেখা যায়। 7 নম্বর, জৈব যৌগ মাত্রই সমগণীয় শ্রেণী। এবং 8 নম্বর, জৈব যৌগগুলো ধীর গতি বিক্রিয়া করে। তাহলে জৈব যৌগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে জৈব যৌগে কার্বন থাকবেই আবশ্যক। 2 নম্বর, জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ। আমরা আগের অধ্যায়ে দেখেছি যে সমযোজী যৌগগুলো সাধারণত জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবক দ্রাব্য। আর জৈব যৌগগুলো তড়িৎ অবিশ্লেষ্য। এগুলো জলীয় দ্রবণে, যেমন চিনি, গ্লুকোজ, এরা জলীয় দ্রবণে আয়নিত হয় না, এজন্য এদের জলীয় দ্রবণ তড়িৎ চলাচল করতে পারে না। এবং জৈব যৌগে একটি আবশ্যিক উপাদান হচ্ছে কার্বন, তার জন্য এটি একটি দাহ্য পদার্থ। এবং 6 নম্বর, জৈব যৌগের ক্যাটিনেশন ও সমবয়বতা ধর্ম দেখা যায়। 7 নম্বর, এরা সমগণীয় শ্রেণী। পরবর্তীতে ক্যাটিনেশন, সমবয়বতা এবং সমগণীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। এবং জৈব যৌগগুলো সাধারণত ধীর গতি বিক্রিয়া দেখায়। এই 8টি হচ্ছে জৈব যৌগের প্রধান বৈশিষ্ট্য। এবারে আমরা আলোচনা করব জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য কী। আমরা জৈব যৌগের যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেখান থেকে অজৈব যৌগের পার্থক্য আমরা বার করতে পারব। প্রথম পয়েন্ট ছিল যে জৈব যৌগে কার্বন আবশ্যক, কিন্তু অজৈব যৌগে কার্বন আবশ্যক নয়। তোমরা পরীক্ষায় আসলে সাপোর্টিং একটি করে উদাহরণ দিয়ে দিবে। জৈব যৌগে কার্বন আবশ্যক, যেমন মিথেন, ইথেন। অজৈব যৌগে কার্বন আবশ্যক নয়, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম সায়োনাইড ইত্যাদি। 2 নম্বর হচ্ছে জৈব যৌগগুলো সাধারণত সমযোজী, কিন্তু অজৈব যৌগগুলো তড়িৎ যোজী, সমযোজী এবং অসমযোজী, এই 3 প্রকারই হতে পারে। 3 নম্বর পয়েন্ট, জৈব যৌগ জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য। এর উল্টোটা হবে, অজৈব যৌগগুলো জলে দ্রাব্য, কিন্তু অজৈব দ্রাবকে অদ্রাব্য। এখানে ব্যতিক্রম যেগুলো আছে সেটা উল্লেখ করে দিতে হবে। চিনি একটি জৈব যৌগ, কিন্তু এটি আবার জলে দ্রাব্য। বা অ্যালকোহল
জৈব যৌগ হলেও জলে দ্রাব্য। 4 নম্বর পয়েন্ট, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। জৈব যৌগগুলো সাধারণত তড়িৎ অবিশ্লেষ্য হয়, কিন্তু অজৈব যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এগুলো জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। তাই অজৈব যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। জৈব যৌগগুলো হচ্ছে দাহ্য গ্যাস, পুড়ে, কিন্তু অজৈবগুলো অদাহ্য গ্যাস, অদাহ্য পদার্থ, এগুলো দহন হয় না। 6 নম্বর, জৈব যৌগের ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা দেয়, কিন্তু অজৈব যৌগের ক্যাটিনেশন ও সমবায়বতা ধর্ম দেখা যায় না। 7 নম্বরে, জৈব যৌগগুলো সমগণীয় শ্রেণীর, কিন্তু অজৈব যৌগগুলো সমগণীয় শ্রেণীভুক্ত নয়। 8 নম্বরে, জৈব যৌগগুলো ধীর গতি বিক্রিয়া করে, আর অজৈব যৌগগুলো জলীয় দ্রবণে দ্রুত গতিতে বিক্রিয়া করে। দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া করে। এই 8টি পার্থক্যের ভিতরে অন্তত তোমরা 4টি পার্থক্য ভালো করে করে রাখবে। এটি সাধারণত পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে। কার্বনের সশৃঙ্খলায়ন বা ক্যাটিনেশন ধর্ম বলতে কি বুঝো, বা ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সুদীর্ঘ যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীন বা শাখাযুক্ত কিংবা বদ্ধ শৃঙ্খল গঠন করে, তাকে ক্যাটিনেশন বা সশৃঙ্খলায়ন বলে। কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্যই জৈব যৌগের সংখ্যা প্রকৃতিতে বেশি। প্রায় 20 লক্ষের উপরে জৈব যৌগ পাওয়া যায়। তাহলে যে ধর্মের জন্য কার্বন পরমাণু এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা সরল, শৃঙ্খল বা বদ্ধ যৌগ গঠন করে, এই ধর্মটাকেই বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এরপরে আলোচনা করব কার্বন ছাড়া অপর কোন কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। কার্বন ছাড়া সিলিকন, বোরন এবং সালফার প্রভৃতি মৌলের
ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। এটি 1 নম্বরের জন্য আসে যে কার্বন ছাড়া অপর একটি মৌলের নাম লেখো যার ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। সেক্ষেত্রে সিলিকন, বোরন বা সালফার এই সমস্ত মৌলেরও ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। হাইড্রোকার্বন যৌগ কাকে বলে? তাহলে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগগুলিকেই বলা হয় হাইড্রোকার্বন যৌগ। যে সমস্ত যৌগের মধ্যে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে সেই সমস্ত যৌগগুলোই হলো হাইড্রোকার্বন যৌগ। হাইড্রোকার্বন যৌগ 2 প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 2 নম্বর হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে আমরা আলোচনা করব সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এবং সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য কী। সমযোজী বন্ধন সাধারণত 3 প্রকার, এক বন্ড, দ্বিবন্ড এবং ত্রিবন্ড। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। 2টি ইলেকট্রন জোড়ের মাধ্যমে এক বন্ধন গঠিত হয় এবং 2 জোড়া ইলেকট্রনের মাধ্যমে দ্বিবন্ড এবং 3 জোড়া ইলেকট্রনের মাধ্যমে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড গঠিত হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে সমস্ত হাইড্রোকার্বন যৌগ বা কার্বন ও হাইড্রোজেন গঠিত যে সমস্ত যৌগ সমযোজী এক বন্ধন থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বনে সমযোজী এক বন্ধন থাকে, যেমন মিথেন। মিথেনের আণবিক গঠন হলো CH4, ইথেন ইথাইল অ্যালকোহল, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন বা অপর মৌলের সঙ্গে বা কার্বন কার্বন এই সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝো? তাহলে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন কিংবা কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পৃক্ত
সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি সমযোজী এক বন্ধন বা সিঙ্গেল বন্ড দ্বারা কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে। যেমন অ্যালকেন গ্রুপের মিথেন, এর সংকেত হচ্ছে CH4, একটি কার্বনের সঙ্গে এক বন্ধন দ্বারা 4টি হাইড্রোজেন যুক্ত থাকে। 2 নম্বর ইথেন, এর সংকেত হলো C2H6, এখানে কার্বন কার্বন এক বন্ড এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেনও সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এবং 3 নম্বর হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH, এখানে কার্বন কার্বন এক বন্ড এবং অবশিষ্ট হাইড্রোজেন এবং OH মূলক এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। এবারে আমরা আলোচনা করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝো বা কাকে বলে? কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত বা যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে অন্তত 2টি কার্বন পরমাণু অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কার্বন কার্বন পরমাণু যুক্ত থাকে। তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন ইথিলিন, এর সংকেত হলো C2H4, এখানে কার্বন কার্বন ডবল বন্ড 4টি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। 2 নম্বর হচ্ছে অ্যাসিটিলিন, এখানে কার্বন কার্বন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা এবং অপর 2টি হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি বৈশিষ্ট্য হলো এরা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবারে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য কী? তাহলে আমরা সংজ্ঞা থেকে দেখলাম যে সমস্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন কিংবা কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন মিথেন, ইথেন, ইথাইল অ্যালকোহল, এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে অন্তত 2টি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। 2 নম্বর পার্থক্য যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
এবারে আমরা আলোচনা করব কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণ কি, বা কী জন্য কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। এটি আমরা 4টি পয়েন্টের উপরে দাঁড় করাবো। প্রথম হচ্ছে কার্বন পরমাণুর ক্ষুদ্র আকার। এর পারমাণবিক ব্যাসার্ধ সাতাত্তর পিকোমিটার। 2 নম্বর, কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস। তিন নম্বর, কার্বন কার্বন বন্ধন শক্তি স্থায়িত্ব। এই বন্ধন শক্তির মান 355 কিলোজুল পার মোল। এবং 4 নম্বর, কার্বন পরমাণুর চতুর্যোজ্যতা। এই 4টি কারণে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা দেয়। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এর ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2টি এবং এল কক্ষে 4টি। কার্বন পরমাণু যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন থাকায় এটি ইলেকট্রন বর্জন করে C4+ কিংবা অষ্টক পূর্তির জন্য 4টি ইলেকট্রন গ্রহণ করে C- হতে পারে না, কারণ কার্বন পরমাণু নিঃশর্তভাবে 4টি ইলেকট্রন বর্জনও করতে পারে না, বা কারো অপর কোনো পরমাণুর কাছ থেকে 4টি ইলেকট্রন গ্রহণও করতে পারে না। অপরদিকে কার্বন পরমাণু অপর কোনো মৌলের কাছ থেকে, যেমন মিথেনের ক্ষেত্রে এখানে 4টি হাইড্রোজেন পরমাণু প্রত্যেকে একটি করে দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করে এবং এই ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে কার্বন পরমাণু তার অষ্টক পূর্তি লাভ করে। এই জন্যই কার্বনের যোজ্যতা হলো 4। এবারে আমরা আলোচনা করব কার্বনের যোজ্যতার ত্রিমাত্রিক বা চতুস্তলকীয় মডেল। বিজ্ঞানী ভ্যান ড হফ এবং লাবেল সর্বপ্রথম এই কার্বনের চতুস্তলকীয় মডেলের প্রস্তাবনা দেন। এই মডেল অনুসারে কার্বনের চারটি যোজ্যতা
কখনোই একই সমতলে থাকে না। দুই নম্বর, কার্বন পরমাণুটি একটি কাল্পনিক চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে। তিন নম্বর, চারটি যোজ্যতা ওই চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত। এবং 4 নম্বর পয়েন্ট, যে কোনো দুটি যোজ্যতার অন্তর্বর্তী কোণ 109 ডিগ্রি 28 মিনিট। কার্বনের যোজ্যতার এই ত্রিমাত্রিক বা চতুস্তলকীয় মডেলটি সর্বপ্রথম ধারণা দেন দুজন বিজ্ঞানী, ভ্যান ডে হফ এবং লাভেল। কার্বনের এই চতুস্তলকীয় মডেলের প্রথম পয়েন্টটি হচ্ছে, কার্বনের চারটি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে যে এই কার্বন এখানে আছে এবং চারদিকে চারটি, এখানে মিথেন উদাহরণ হিসাবে নেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, যে কার্বনের চারটি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। 2 নম্বর, কার্বন পরমাণুটি একটি কাল্পনিক চতুস্তলক হিসাবে ধরা হয়েছে, যার কেন্দ্রে কার্বন পরমাণুটি আছে এবং এই চারটি যোজ্যতা চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত এবং যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবারে আমরা আলোচনা করব কার্বনের চতুস্তলকীয় মডেল অনুসারে মিথেন অণুর গঠন। আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে একটি কার্বন পরমাণু তার যোজ্যতাগুলো একটি সমতলে থাকে না। দুই নম্বরে ছিল, কার্বনের চারটি যোজ্যতা চতুস্তলকের শীর্ষে কেন্দ্রে কার্বন পরমাণু আছে এবং 3 নম্বর, কার্বনের চারটি যোজ্যতা এই চতুস্তলকের শীর্ষের দিকে প্রসারিত। এটিকে আমরা যুক্ত করলে এটি কাল্পনিক চতুস্তলক পাব। এখানে যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট।
এবার এই ত্রিমাত্রিক গঠন অনুসারে আমরা মিথেন অণুর গঠন দেখতে পাই যে একটি কার্বন পরমাণু কেন্দ্রের দিকে থাকে এবং 4টি হাইড্রোজেন পরমাণু বা 4টি CH বন্ধন চতুস্থলকের শীর্ষ বিন্দুর দিকে অবস্থিত। এবং যে কোনো HCH বা HCH এই কোণের পরিমাণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে ত্রিমাত্রিক মডেল হিসাবে একটি মিথেন অণুতে কেন্দ্রে অবস্থান করে একটি কার্বন পরমাণু এবং CH এই যোজ্যতা বন্ধনটি কেন্দ্র থেকে শীর্ষের দিকে প্রসারিত থাকে এবং যে কোনো দুটি অন্তর্বর্তী কোণ HCH বা HCH এর পরিমাণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। C2H6 অর্থাৎ ইথেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং C2H4 ইথিলিন একে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে কেন? ইথেনের গঠন সংকেত হচ্ছে দুটি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন এবং এখানে 6টি হাইড্রোজেন আছে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। আর ইথিলিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড এবং 4টি হাইড্রোজেন পরমাণু সমযোজী দ্বিবন্ধন দ্বারা গঠিত। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত হাইড্রোকার্বন যৌগ কার্বন কার্বন কিংবা কার্বন হাইড্রোজেন যদি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আর যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে অন্তত দুটি কার্বন পরমাণু কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধ বা ত্রিবন্ধন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে এখানে ইথিলিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধ আছে। আর ইথেন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেখানে কার্বন কার্বন সমযোজী এক বন্ধন আছে এবং ইথেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখা দেয় এবং ইথিলিনে দ্রুত বিক্রিয়া দেখা দেয়। এবারে আমরা আলোচনা করব অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কাকে বলে। এবারে আমরা আলোচনা করব অ্যালকেন কাকে বলে। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগ বা কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে সমস্ত যৌগে সমযোজী এক বন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলে, যেমন মিথেন CH4 এটি হলো মিথেন। অ্যালকেন গ্রুপের সবচেয়ে সরলতম যৌগ হলো মিথেন। এই অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটি হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এখানে যদি আমরা n সমান যদি 1 বসাই তাহলে এখানে C এবং
এখানে 1 বসালে 2 1 কে 2, 2 দুগুণে 4, CH4। n সমান যদি 2 তাহলে C2H6, n সমান 3 হলে C3H8, n সমান 4 হলে C4H, 4 দুগুণে 8 আর 2 10। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এই n একটি নিউমেরাল সংখ্যা, এর বদলে 1 2 3 4 এগুলো বসালে নতুন নতুন যৌগ আমরা পাবো। ইউপ্যাক পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখানে মিথ বলতে 1 বোঝায়, ইথ বলতে 2, প্রোপ সমান 3, বিউট সমান 4, পেন্ট সমান 5, হেক্ট সমান 6, হেপ্ট সমান 7, অক্ট সমান 8, নন সমান 9 আর ডেক সমান 10। এই 10টি জিনিস তোমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্ট, হেপ্ট, অক্ট, নন, ডেক। এটির সাহায্যে আমরা ইউপ্যাক পদ্ধতিতে কিভাবে নামকরণ করা হয়। অ্যালকেন, এখানে যে সমস্ত যৌগগুলো হবে তার প্রতিটার শেষে আমাদেরকে n লাগাতে হবে। প্রথম নাম, কারণ এখানে n সমান আমরা 1 দিয়েছি, তাহলে CH4, তাহলে 1 এর জন্য হলো মিথ যোগ অ্যালকেনের জন্য n, তাহলে ইকুয়াল টু হয়ে গেল মিথেন। তাহলে ইথ যোগ n, ইথেন, প্রোপ যোগ n, প্রোপেন, বিউট যোগ n, বিউটেন। তাহলে এগুলো হচ্ছে একটি সমগণীয় শ্রেণী। এই সমগণীয় শ্রেণীতে সবচেয়ে ছোট হচ্ছে CH4। তাহলে 1 নম্বরের জন্য প্রশ্ন আসে যে অ্যালকেনের সরলতম রূপ কি? তাহলে অ্যালকেনের সরলতম রূপ হচ্ছে মিথেন, তারপরে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, এইভাবে করে চলতে থাকবে। একটি থেকে আরেকটির আণবিক ভরের পার্থক্য হচ্ছে CH2। এগুলো ভালো করে লক্ষ্য রাখবে যে অ্যালকেন গ্রুপের সরলতম রূপ হচ্ছে মিথেন, অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2 এবং এই গ্রুপের সমগণীয় শ্রেণীর যৌগগুলোর নাম হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এবারে আমরা আলোচনা করব অ্যালকিন কাকে বলে। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগ সমযোজী কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ড দ্বারা গঠিত, যেমন C2H4 ইথিলিন, ইথিলিন কার্বন কার্বন দ্বিবন্ড দ্বারা যুক্ত থাকে। এই দ্বিবন্ড দ্বারা যুক্ত থাকার জন্য এই যৌগগুলোকে বলা হয় অ্যালকিন যৌগ। এখানে আরেকটি ছুটে আছে যে মিথেন অণুতে HCH কোণের পরিমাণ কত? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে অ্যালকিনে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন থাকার জন্য এর নাম অ্যালকিন। এখানে HCH এই কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। এক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে
অন্তত দুটি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হতে হবে। অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকেনের এখানে যে +2 আছে এখান থেকে 2 বাদ দিয়ে দিতে হবে, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ n সমান যদি বসানো হয়, n সমান 2 বসাতে হবে, তাহলে C2 এখানে এখানে অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত হবে CnH2n। তাহলে n সমান যদি 2 বসানো হয় তাহলে এখানে হলো H4। n সমান 3 হলে C3H6, n সমান 4 হলে C4H8। তাহলে এগুলো উচ্চারণ ক্ষেত্রে ইন কথাটি আসবে, আর অ্যালকিনের ক্ষেত্রে শুরু হবে ইথ থেকে, যেহেতু কার্বন কার্বন ডবল বন্ড দিয়ে শুরু হবে তার জন্য এটি শুরু হবে ইথ থেকে। তাহলে ইথ যোগ ইন, ইথ যোগ ইন, তাহলে হলো ইথিন। এখানে ইথিলিনের আরেকটি নাম পেলাম ইথিন। 3 কার্বন থাকার জন্য প্রোপ যোগ ইন, তাহলে এটা হয়ে গেল প্রোপিন। 4 কার্বনের জন্য বিউট, বিউট যোগ ইন, তাহলে এটা হয়ে গেল বিউটিন। তাহলে এই অ্যালকিন শ্রেণীর সমগণীয় শ্রেণীর সরলতম যৌগ হচ্ছে ইথিলিন। এই ইথিলিনের পরবর্তী নামগুলো, ইথিনের ইউপ্যাক নাম হলো ইথিন, তারপরে প্রোপিন, তারপরে হচ্ছে বিউটিন। এবারে আমরা আলোচনা করব অ্যালকাইন। অ্যালকাইন শ্রেণী কাকে বলে বা অ্যালকাইন যৌগ কাকে বলে? যে সমস্ত হাইড্রোকার্বন যৌগ কার্বন কার্বন ত্রিবন্ড, ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় অ্যালকান যৌগ। যেমন অ্যাসিটিলিন C2H2। এই অ্যালকান যৌগের সাধারণ সংকেত হলো CnH2n-2। এখানে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে সর্বদা 2 থেকে শুরু করতে হবে, তাহলে C2H, 4 থেকে 2 বাদ, তাহলে 2। তাহলে এখানে উচ্চারণটা আসবে আইন, তাহলে ইথ যোগ আইন, তাহলে হয়ে গেল ইথাইন। অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন। এবারে 3 কার্বন যদি বিশিষ্ট হয় C3H, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ 4, তাহলে এর নাম হয়ে গেল প্রোপাইন। n সমান 3, এখানে n সমান 2, n সমান যদি 4 হয় C4H, 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ 6, তাহলে এখানে হচ্ছে এর নাম বিউটাইন। তাহলে আমরা দেখলাম যে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এখান থেকে 2 বাদ দিলে অ্যালকিনের সাধারণ সংকেত হবে, এবং এখান থেকে আরো 2 মাইনাস করতে গেলে অ্যালকাইনের সংকেত হবে। আমি আরেকবার বলছি, সরলতম অ্যালকেন হলো মিথেন, সরলতম অ্যালকিন হলো ইথিলিন বা ইথিন, আর সরলতম অ্যালকাইন হলো অ্যাসিটিলিন বা ইথাইন। এবারে এখান থেকে 1 নম্বরের জন্য প্রায় আসে
যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে। তাহলে আমরা এখান থেকে যদি সাধারণ সংকেতটা যদি আমাদের ধারণা থাকে, তাহলে এখানে C3 আর H, এখানে 3 দুগুণে 6 আর 2 8, তাহলে C8। বা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? তাহলে উত্তর হয়ে গেল 8টি। আবার অ্যালকিন যৌগে সাধারণ সংকেত হলো CnH2n। যদি বলা হয় যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে n সমান হচ্ছে 4 আর এখানে ডবল হয়ে যাবে 8, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 8। এবারে অনুরূপে যদি জিজ্ঞেস করা হয় 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনে, তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এখানে 3 কার্বন, তাহলে n এর বদলে 3, 3 দুগুণে 6, 6 থেকে 2 বার 4, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 4। আর এই যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক, নন, ডেক, এই 10টা জিনিস তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, কারণ ইউপ্যাক নামের ক্ষেত্রে এগুলো অবশ্যই লাগবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখান থেকে আমি এই জৈব রসায়ন আজকের মতো শেষ করছি। আজকে যে মূল বিষয়গুলো আলোচনা করলাম, জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের বৈশিষ্ট্য কী, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এবং হাইড্রোকার্বন যৌগ, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বনের যোজ্যতার চতুস্তলিকীয় মডেল, এবং এর সঙ্গে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এদের সাধারণ সংকেত এবং এদের এই সমগণীয় শ্রেণীর নামগুলো, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ভালো লাগবে, বুঝতে পেরেছো। এখান থেকে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।